এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। বুধবার বিকেল 4টে মানেই সমাজ ও সংস্কৃতি এক্সপ্রেস। এই দক্ষিণবঙ্গে সংস্কৃতিকে তুলে ধরার স্থাবক, ধারক, বাহক সব কিছুই আমরা গত 25 বছর ধরে। এই ধারাকে এগিয়ে নিয়ে যেতে আমরা নতুনভাবে শুরু করেছি সমাজ ও সংস্কৃতি এক্সপ্রেস, প্রতি বুধবার বিকেল 4টে থেকে। আজকে আমার সঙ্গে অতিথি স্বনামধন্য আবৃত্তি শিল্পী গৌতম চক্রবর্তী। গৌতম দা, অনেক অনেক স্বাগত এক্সপ্রেস নিউজে, সমাজ ও সংস্কৃতি এক্সপ্রেসে। নমস্কার। সমাজ এবং সংস্কৃতি, সমাজ এবং সংস্কৃতি এক্সপ্রেস, কথাটা অসাধারণ। আমার কানে অসুবিধা হচ্ছে, বলতে অসুবিধা হচ্ছে। ওটা খুলে নাও, ওটা খুলে নাও। খুলে রাখছি। একটা চ্যানেল যেটার দাম সমাজ এবং সংস্কৃতি এক্সপ্রেস, খুব জাস্টিফাইড, ভীষণ সুন্দরভাবে এটাকে নেওয়া হয়েছে নামটাকে। ভালো লাগলো না, সবথেকে বড় কথা যে 25 বছর, এবং বুঝতে পারছো যে বাস্তব খুব রূঢ়, সেখান থেকে এগিয়ে নিয়ে যাওয়া। মোটামুটি একটা দুর্গাপুরে যখন এই দূরদর্শন এই বিষয়টা যখন আসতে আরম্ভ করে, তখন দুর্গাপুর স্টিল প্ল্যান্টের একটা চ্যানেল শুরু হয়, এবং তার পরপরই কিছুদিন পরপরই শুরু হয়েছিল। কিন্তু দুর্গাপুর হ্যাঁ, কর্তৃপক্ষকে ধন্যবাদ, এবং এই সামাজিক সচেতনতা থাকার জন্য তাদের আরো অনেক অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। চ্যানেলকে যেমন ধন্যবাদ আমাদের শ্রোতা, বিজ্ঞাপনদাতা, যারা আমাদের আমন্ত্রণে সবসময় সাড়া দেন। গৌতমদার মতো একজন ব্যক্তিত্ব। গৌতমদা, তোমাকে পেয়েছি, আলোচনাতে যাব, একটা কবিতা শুনি, তারপরে আলোচনায় আসি। কবিতায় যাব, আলোচনার সূত্র ধরেই যাই। এই যে বিষয়টা সমাজ এবং সংস্কৃতি, আজকের নয়, বিষয় ভাবনা চিরকালীন। এটা যখন থেকে সভ্যতার শুরু, সেই সময় থেকেই এর চিন্তা ভাবনা। কারণ সমাজ ছাড়া সংস্কৃতি এবং সংস্কৃতি ছাড়া সমাজ কখনো এগিয়ে যেতে পারে না। পরস্পরের পরিপূরক। সমাজ যদি সংস্কৃতি ছাড়া চলে, তাহলে সেটা অসমাজ হয়ে যায়, তার কাজকর্ম অসামাজিক হয়। তখন সংস্কৃতি আর থাকে না, তখন সংস্কৃতি অপসংস্কৃতির তকমা নিয়ে নিতে পারে। তো সেই হিসেবে এই মুহূর্তে যখন মনে পড়ছে, আমি এটাই ধরি, জীবনানন্দ দাশের সুচেতন। সুচেতনা, তুমি এক দূরতর দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে, সেইখানে দারু চিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। এই পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে, তবুও তোমার কাছে আমার হৃদয়। আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ, পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে। পৃথিবীর গভীরতর অসুখ এখন, মানুষ তবুও ঋণী পৃথিবীরই কাছে। কেবলই জাহাজ এসে আমাদের বন্দরের রোদে দেখেছি ফসল নিয়ে উপনীত হয়,
সেই শস্য অগণন মানুষের সব থেকে উৎসারিত স্বর্ণের বিস্ময় আমাদের পিতা বুদ্ধ কনফুসিয়াসের মতো আমাদেরও প্রাণ মুখ করে রাখে। তবুও চারিদিকে রক্তক্লান্ত কাজের আহ্বান, সুচেতনা। এই পথে আলো জেলে এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। এ বাতাস কি পরম সূর্য করজ্জ্বল, প্রায় তত দূর ভালো মানব সমাজ আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয় ঢের দূর অন্তিম প্রভাতে। মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, না এলেই ভালো হতো অনুভব করে। এসে যে গভীরতর লাভ হলো সে সব বুঝেছি। শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে দেখেছি যা হলো হবে, মানুষের যা হবার নয়। শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। অসাধারণ। এই সূর্যোদয় ভাবনাটা এটাই আমাদের সমাজ এবং সংস্কৃতি। আমরা সমাজ বাঁচিয়ে রাখার জন্য সংস্কৃতিকে কতটা সাংস্কৃতিক করে রাখবো তার একটা ভাবনা থাকবে আমাদের কাজকর্মে। আমি তো আবৃত্তি করি, আমার কাজটাই আবৃত্তি করা, কবিতা পড়া, এই হচ্ছে কাজ। আমি তার মধ্যে থেকে সমাজের জন্য যতটুকু করার চেষ্টা করি, এটাই আমার রসদ। এই রসদটাই আমি সঞ্চারিত করার চেষ্টা করি। এবার চেষ্টা করি এটা নেওয়া না নেওয়া, এটার কতটা বিবেচনা যোগ্য সেটা যারা শোনেন, যারা দেখেন তারা বুঝবেন। আমার কাজটা আমি করে যাচ্ছি। একটু আগে আলোচনার শুরুতে তুমি বলছিলে যে সামাজিক অসামাজিক। তো অসামাজিক যদি বেশি লোক হয়ে যায় তাহলে তো আমাদের সামাজিকটাকে তো তারা অসামাজিক ভাববে। এই একটা বিষয়, খুব আনন্দজনক বিষয় জানো, যে আমরা যারা একটা পর্বের মানুষ বলবো, এক ধরনের মানুষ, যারা কি করেন, যারা বই পড়েন, বই কেনেন, বই পড়েন, তারা বই পড়ে বইয়ের থেকে রসদ আহরণ করছেন, তারা স্বশিক্ষিত হচ্ছেন, তাদের মধ্যে মার্জিত এবং রুচি বোধ তৈরি হচ্ছে। যারা বই টই পড়েন না তাদের কি হবে? তারা কি করছে এটা তুমি আজকে আমাদের এই সমাজে একটু এদিক ওদিক তাকালেই বুঝতে পারবে যে কারা পড়াশুনোটা করে না, কারা পড়াশুনোটা ছেড়ে দিয়ে তারা আর কাজগুলো করে, বাকি কাজগুলো করে। কিন্তু যারা পড়াশুনোটা করে তার সঙ্গে সঙ্গে তার কাজ করে, এই দুটোর পার্থক্য কিন্তু আছে। রাস্তাঘাটে চলাফেরায়, কথায় বার্তায়, বিচার বিবেচনায়, এমনকি ব্যবহারে, সমস্ত দিক থেকে দেখতে পাওয়া যায়। এই যারা বই পড়েন, যারা স্বশিক্ষিত হচ্ছেন, আবার শিক্ষা নিচ্ছেন বা শিক্ষা দিচ্ছেন, এডুকেশনাল একটা আলাদা পর্যায়ে চলে যাচ্ছেন, যারা আহরণ করতে ভালোবাসেন, বিতরণ করতে ভালোবাসেন, তাদের সৌজন্যবোধ, তাদের চেতনা একটা মুষ্টিমেয় অংশের। বাকি যারা আছে তারা বেশিরভাগই কিন্তু হয় এইসব লোকগুলোকে এড়িয়ে চলে, আর না হলে তারা এইসব লোকগুলো দাবি রাখে, এইসব লোকগুলোকে দাবি রাখে এবং তারা একটা কলোনি তৈরি করে সমস্যার সৃষ্টি করে। কারণ তারা এই ব্যাপারটা বোঝে না, শিক্ষা যে একটা আলাদা মাত্রা দেয় সেটা তারা বোঝে না। তো সংস্কৃতি তাদের কাছে কি দাঁড়াবে? ঠিক, যিনি শিক্ষিত হয়ে সাংস্কৃতিক হচ্ছেন আর যিনি অশিক্ষিত, তার মধ্যে যে সংস্কৃতির চেতনা বা সাংস্কৃতিক চেতনা, সেটার হেরফের তো থাকবেই। তাই বেশিরভাগ অংশের কিন্তু এটা, মানে আমি খুব সকলকে সম্মান জানিয়েই বলছি, প্রত্যেকে পড়ুন না। এখন তো মানে সবার হাতে মোবাইলটা নিয়ে তারা অন্য কিছু করছে, কিন্তু এর মধ্যে অনেক জিনিস আছে যেগুলো পড়ে শেখা যায়।
অনেক কিছু জানা যায়, তারা জানুন না। ছোট ছোট সেমিনার হচ্ছে, কবিরা বসছেন, কবি সম্মেলন হচ্ছে, কবিতা নিয়ে আলোচনা হচ্ছে, গিয়ে বসলে দুটো কবিতা শুনলেও তার মধ্যে থেকে বেরিয়ে আসে কিছু মর্মোদ্ধার করতে পারেন। দিন কিরকম চলছে, কোথায় যাচ্ছে সমাজটাকে কিভাবে আগলানো যায়, আমার পরিবারটা যা আছে, আমার পরিবারটার ছেলে মেয়েগুলো কি হবে ভবিষ্যৎ, এই যে চিন্তা ভাবনা, এটাই তোমাদের এই সংস্কৃতি ধরে রাখবে, সুস্থ সংস্কৃতি ধরে রাখবে। সে সংস্কৃতি যদি অসুস্থ হয়ে যায়, সাংস্কৃতিক চিন্তা ভাবনাগুলো যদি অসুস্থ হয়ে যায়, তাহলে কি বলবো, মানে সেখানে তোমার অসামাজিকতা বাড়বে, অসামাজিক ক্রিয়াকলাপ বাড়বে। না, এই যে একটু বলছিলেন যে কবি সম্মেলন বা কবিতা নিয়ে আলোচনা, সাহিত্য নিয়ে আলোচনা, বই পড়ার কথা, বই কিনবো কোথায়? আমরা যে শহরে বাস করছি সে শহর থেকে বাইরের শহরে গিয়ে বইমেলায় একজন মানুষ, একজন ব্যক্তি 46,000 টাকার বই কেনেন। আমার শহরে বইমেলা হয় না, তার দায়িত্ব কি আমাদের? না যারা দায়িত্ব নিতে পারতেন বা বইমেলা করতে পারতেন তাদের কোনো দায়িত্ব নেই? তারা তো মঞ্চে অনেক বড় বড় কথা বলছেন। সাংস্কৃতিক প্রসারে বই একটা কিন্তু খুব বড় বিষয়। এটা যারা বই ভালোবাসেন তারা মেলায় আসবেন, তারা কিনবেন। আবার আর একটা দিক, না কিনলেও তো আমি বইটা ঘাঁটতে পারবো, দেখতে পারবো। আর আরেকটা বিষয় যেটা হয় সেটা হচ্ছে যে এখন রাজ্যভিত্তিক চিন্তা ভাবনা যদি চলে যায়, তাহলে কি হবে, আমার এলাকা ভিত্তিক যে সমস্ত বই মেলা হচ্ছে বা পাশাপাশি যে সবগুলো হয়, সেই সব ছোটখাটো মেলাগুলোতে সম্ভার পাই না, বেশিরভাগই স্কুল পাঠ্যের বই, এইসব হয়ে যায় আর কি। আমি বড়দের কথা বলছি, যারা মানে লিখছেন আমাদের আজকে এই সমাজে যে সমস্ত বড় বড় সাহিত্যিক কবি যারা লিখছেন আর কি, লেখক লেখিকা রয়েছেন, তাদের যে সমস্ত বইপত্রগুলো, সেইগুলোর মেলা এখানে সেইভাবে গুছিয়ে না হয় না। যে সমস্ত বিপণীগুলো আছে আমাদের শহরে, সেখানে স্কুলের বই বেশি পাওয়া যায়, কিন্তু তোমার এই সামান্য কিছু বই, তোমার বক্তব্যে যে বিষয়টা ফুটে এলো সেটা কিন্তু বইমেলায় যেটা বইগুলো আমরা পাবো ভীষণভাবে মানে ঘাটাই। একটা বড় মেলা হচ্ছে কলকাতার বুকে, একটা বড় মেলা হচ্ছে, সেখানে সবাই হই হই করে চলে গেল এখান থেকে। ওটা যেন একটা ওই সময়টা শীতকাল, একটা পিকনিকের মেজাজ থাকে, এবং সেখানে গিয়ে হই হই করে যার যে চাহিদা অনুযায়ী বই, সেগুলো সে সংগ্রহ। আমাদের শহরে হয় না, কোথাও কষ্ট দেয় না। আমাদের শহরে হয়েছিল গত বছর দুয়েক, যখন হয়েছিল 2 বছর হয়েছিল, এখন তো হচ্ছে না। তারপরে সেটার না, আমাদের শহরের একটা ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে, দর্শক আমাদের, পয়সা আমাদের, আর সবকিছু বাইরের, শিল্পী বাইরের। এইটা তো মানে আজকের নয়, কলকাতার শিল্পীদের আমাদের জন্য ছোট্ট মঞ্চ। কি হয় দেখো, যখন আমি আকাশবাণীতে যুববাণীতে আবৃত্তি করতে যেতাম, তো যুববাণীতে আবৃত্তি করি, আর অন্য একটা বহুজাতিক সংস্থায়, ওষুধ সংস্থায় কাজ করতাম। আর যখন ডাকতো সেই সময় গিয়ে বছরে 4টে কি 5টা আবৃত্তি সেশন হতো, আমরা গিয়ে করে আসতাম, আবৃত্তি করতাম। সেগুলো এখানে লোক শুনতেও পেতো না, কারণ তখন যুববাণী এখানে আসতো না। এইবার এখানে যখন যুববাণী আমাদের এখানে আচ্ছা, আমরা অনেক সময় অডিশন দিতে গেছি, কিন্তু এখানে দুর্গাপুরের যুববাণী, তুমি হয়তো অনেক পরের দিকে, কারণ আমি বলছি তোমার এটা ওই 82, 83, 84, 85 ওই সময়কাল। তো সেই সময় আসতো না। এখন এখানে কিন্তু যখন আমাকে আবৃত্তির জন্য ডাকা হচ্ছে বা যাচ্ছি আবৃত্তি করতে, তখন বেতার শিল্পী গৌতম চক্র, আমি 2 একবার বলেছি যে দেখুন, এই আমি বেতার শিল্পী নই, আমি যুববাণীতে যাই। তারপরে বলতো যুববাণীতে আবৃত্তি করেন, এরকম ঘোষণা হয়। তো এটা ট্রেন্ড, মানে এটা দর্শকদের আকৃষ্ট করার একটা ট্রেন্ড। কলকাতায় যেন সবকিছু আছে, দুর্গাপুরে কিছু, সুদূর কলকাতা ব্যাপারটা এটা হয়ে গেছে। এটা মানে এটা বরাবরের একটা ব্যাপার, একটু ঘেঁষা। আমরা রাজধানী
ঘেঁষা আর কি বলবো, কারণ আমাদের কলকাতায় রাজধানী। তো এবার কলকাতাতে এমনও তো আছেন যারা আমাদের দুর্গাপুর মফস্বল শহরের থেকেও অনেক অনেক শিল্পী হিসেবেও সেই পর্যায়ের নন। অনেক নিম্ন আমি নিম্ন কথাটা নিম্ন উচ্চারণ কথাটা করছি না, বোঝাচ্ছি। সেই পর্যায়ের নন, এরকম তো আছেন অনেকেই। তো তাদের ক্ষেত্রেও সেই কিন্তু কলকাতার শিল্পী বলে যখন নিয়ে আসা হয় বা বলা হয়, তখন তাকে আলাদা করে সম্মানিত করা হলো, যেন আমরা একটু ছোট হয়ে গেলাম। কি নেই দুর্গাপুরে, সবই আছে, এখন সবই হয়, সবই হচ্ছে। তো তবু ওটা তো একটা সমষ্টিগতভাবেই একটা বড় জায়গা। যদি আমি এরকম ভাবে মুঠিটা তুলি, তাহলে এইটা দাঁড়িয়ে আছে তো উপরেই, সেটাই। এই দিকটা নিচু। খুব স্বাভাবিকভাবেই এটাকে মেনে নিতে হয়। এটা তো এখানে বলার কিছু নেই। কিন্তু আমরা আছি এই সমাজ এবং সংস্কৃতি এক্সপ্রেসের আলোচনায়। সংস্কৃতি বলো, তুমি বলো। আপনারা দেখছেন সমাজ ও সংস্কৃতি এক্সপ্রেস নিউজের পর্দায় প্রতি বুধবার বিকেল 4টে। যারা পরে টেলিভিশন খুলেছেন, আজ আমার সঙ্গে অতিথি স্বনামধন্য আবৃত্তি শিল্পী, শিক্ষাগুরু, আমরা সবসময় শিখি, শ্রী গৌতম চক্রবর্তী। গৌতমদা, ক্যামেরার উপরে যারা টিভিতে দেখছেন অনুষ্ঠান, তারা তো কথা শুনতে ভালোবাসবেনই, মাঝে মাঝে কবিতাও শুনতে চাইবে। না, নিশ্চয়ই কবিতা তো বলবোই, কবিতা বলবো। কিন্তু আমি একটা বিষয় একটু বলি, যে এই সংস্কৃতি বিষয়টা আর কি, আমাদের এক্সপ্রেস নিউজ তার সমাজ এবং সংস্কৃতির অনুষ্ঠান রাখছেন। সংস্কৃতির বিষয়টা সূত্রটা কোন জায়গা থেকে, আমরা সংস্কৃতিতে প্রবেশ করলাম কিভাবে, তার মধ্যে যদি একটু যাই আর কি। তো আমাদের আসলে রুটটা যদি জানতে পারি, আমরা যে শিকড়টা আমাদের এই সংস্কৃতির শিকড়টা, তাহলে ভালো লাগবে। এটাই বলা যে আমাদের সভ্যতা তো সব থেকে পুরনো সভ্যতা ব্যাবিলনীয় সভ্যতা, তাই না? তো সেই সভ্যতার সূত্রপাতে খ্রিস্টপূর্ব 1792 থেকে 1750 খ্রিস্টপূর্ব সভ্যতা কবে সৃষ্টি হয়েছে সেসব হিসেব নিকেশ যারা বিজ্ঞানী তারা করবেন। কিন্তু আমি সংস্কৃতির একটা সূত্র ধরছি। খ্রিস্টপূর্ব 1700 বা মিলনীয় সভ্যতায় সেই সময় হাম্মুরাবি, সম্রাট হাম্মুরাবি, তিনি কি করেছিলেন? তিনি সম্রাট হয়ে একটা চিন্তা ভাবনা আরম্ভ করলেন যে সমাজের এই অগোছালো সমাজটাকে কি করে গোছানো যায়। গোছানোর জন্য তিনি আইন প্রবর্তন করলেন, কিছু কিছু নিয়ম প্রবর্তন করলেন, এই পরিকল্পনা। তো এই আইন এবং নিয়ম এবং এই পরিকল্পনার মধ্যে দিয়ে তিনি তার সামাজিক প্রেক্ষাপটকে বদলে ফেলতে চাইলেন। তিনি যে আইন এবং যে পরিকল্পনা করেছিলেন, সারা পৃথিবী কিন্তু আজকে তার ফলোয়ার। আমাদের যে আইন সভা দেখো, আমাদের যে আইন সংবিধান দেখো, সবই কিন্তু ওই সেই জায়গা থেকে, সেই রুট থেকে। তিনি তার রাজধানী থেকে মাত্র 8 কিলোমিটার দূর পর্যন্ত তার রাজত্ব ছিল। 8 কিলোমিটার, এটুকু জায়গা। 31 বছর তিনি শাসন করলেন এবং তিনি 800 কিলোমিটার ব্যাপ্তি তার সাম্রাজ্য বিস্তার করলেন। কি করে? যুদ্ধ করে নয়। আমি এখানে সংস্কৃতির উদাহরণটা টানছি এই কারণেই, যুদ্ধ করে নয়। তিনি দক্ষিণের মেরু অঞ্চল থেকে একটা মরু অঞ্চল বলবো, মরু অঞ্চল থেকে একটা খাল খনন করলেন, যাতে ছোট ছোট আশপাশের যে সমস্ত রাজারা রাজত্ব করছে তাদের প্রজারা জল পায়। তো এটা তো সংস্কৃতির অঙ্গ, তার মস্তিষ্ক প্রসূত বিষয়টা। জল পাওয়া মানে তার পানীয় জলের অভাব ছিল। চিরকালীন পিপাসাটাকে মিটিয়ে দেওয়ার এই যে ব্যবস্থা, সঙ্গে সঙ্গে যে সমস্ত আশপাশের রাজারা ছিল তারা বশ্যতা স্বীকার করলেন। তিনি এবার কি করলেন? তখন দেখো, তখনই কিন্তু চিঠি লেখার ব্যাপারটা এসে গেছে। তিনি চিঠি লিখে দিয়ে প্রত্যেককে চিঠি পাঠাতেন।
তাদের মতামত বিনিময় করতেন তাদের সঙ্গে, ওই ছোট ছোট রাজাদের সঙ্গে। তাহলে সংস্কৃতির এখান থেকে বিন্যাস হচ্ছে, আদান প্রদান হচ্ছে। তো ইতিহাস তো এখানে একটা মানে সংস্কৃতিকে ধরে রাখার একটা বড় ভূমিকা নিচ্ছে। দেখো আমি এটা বলতে বলতে আমার একটা কবিতা মনে পড়ছে, কিন্তু কবিতাটা আমার মুখস্থ নেই, ভুলে গেছি, দেখো বহু আগে। আমি দেখছি, চেষ্টা করে, আমার কাছে লেখা আছে, কিন্তু কবিতাটা যে একেবারে এটা নিয়ে লেখা যেমন নয়। প্রেমেন্দ্র মিত্র লিখছেন ফেরারি ফৌজ, কিন্তু এর মধ্যে তুমি সেই রসদটা পাবে। দেখো তো কোথা থেকে বলছেন তিনি। নীল নদী তট থেকে সিন্ধু উপত্যকা, সুমেরু আক্কাড আর গাঢ় পীত হোয়াংহোর তীরে বারবার নানা শতাব্দীর আকাশ উঠেছে জ্বলে, ঝলসিত যাদের উষ্ণিসে। সেই সব সেনাদের চিনি আমি চিনি, সূর্য সেনা তারা। রাত্রের সাম্রাজ্যে আজও সন্তর্পণে ফিরিছে ফেরারি। মাঝরাতে একদিন বিছানায় জেগে উঠে বসে সচকিত হয়ে তারা শুনেছে কোথায় শিঙা বাজে। সাজো সাজো ডাকে কোনো অলক্ষ্য আদেশ, জনে জনে যুগে যুগে বার হয়ে এসে উঠোনে। আগামী দিনের সূর্য দেখেছে আঁধারে গুঁড়ো গুঁড়ো করে সারা আকাশে ছড়ানো। সহসা জেনেছে তারা এই সব সূর্যকণা তিল তিল করে বয়ে নিয়ে যেতে হবে কালের দিগন্তে, রাত্রির শাসন ভাঙা ভয়ঙ্কর চক্রান্তের গুপ্তচর রূপে। এক একটি সূর্যকণা তুলে নিয়ে বুকে দুরাশার তরঙ্গে সবার দুর্গম যুগান্ত মরু পার হবে বলে তারা সব হয়েছে বাহির। সুদূর সীমান্ত হয়, তারপর সরে গেছে প্রতি পায়ে পায়ে গাঢ় কুচ্ছটিকা এসে মুছে দিয়ে গেছে সব পথ। ভয়ের তুফান তোলা রাত্রির ভ্রুকুটি হেনেছে হিংসার বজ্র, দিক বিদিক ভোলানো আধারে কে কোথায় গিয়েছে হারিয়ে। রাত্রির সাম্রাজ্য তাই এখনো অটুট, ছড়ানো সূর্যের কণা জড়ো করে যারা জ্বালাবে নতুন দিন, তারা আজও পলাতক দল ছাড়া ঘুরে ফেরে দেশে আর কালে। তবু সূর্যকণা বুঝি হারাবার নয়, থেকে থেকে জ্বলে ওঠে শানিত বিদ্যুৎ। কত ম্লান শতাব্দীর প্রহর ধাঁধিয়ে কোথা কোন লুকোনো কৃপান ফেরারি সেনার। এখনো ফেরারি কেন, ফেরো সব পলাতক সেনা। ফৌজদার হেঁকে যায় শোনো সাত সাগরের তীরে, আনু সব সূর্যকণা রাত্রি মোছা চক্রান্তের প্রকাশ্য প্রান্তরে। এবার অজ্ঞাতবাস শেষ হলো ফেরারি ফৌজের। এখানে এই যে সূর্যকণা, এরাই তো আমাদের দিক নির্দেশ করছেন, এদেরকে তো খুঁজে বার করতে হবে। এখানে খুব ভালো বলছেন, এক একটি সূর্যকণা তুলে নিয়ে বুকে দুরাশার তরঙ্গে সবার দুর্গম যুগান্ত মরু পার হবে বলে তারা সব গিয়েছে বাহির। সুদূর সীমান্ত হয়, তারপরে সরে গেছে প্রতি পায়ে পায়ে গাঢ় কুচ্ছটিকা এসে মুছে দিয়ে গেছে সব পথ। তাহলে আমরা শুধু কি ওই ভদ্রলোককেই পেলাম, যিনি তৈরি করে গেলেন এত বড় একটা আইনের কাঠামো? তারপরে কিন্তু আমরা আবার সেই গাঢ় কুচ্ছটিকার ধানে নিমজ্জিত হয়েছি। এমন কেউ শাসক এসছেন যারা এসে কিন্তু এই সংস্কৃতিকে আঘাত করেছেন। এমনকি আমাদের সম্রাট অশোক, তিনিও তো তার প্রথম জীবনে আঘাত করেছেন। পরে আবার তার চেঞ্জ, পরে যখন তিনি কনৌজ আক্রমণ করলেন এবং সেখানে সমস্ত মৃতদেহ দেখলেন যে একেবারে ছারখার অবস্থা, স্তূপাকার মৃতদেহ, তার মনের এই পরিবর্তন এলো এবং তখন এই শুরু হচ্ছে তার আসল শাসনকাল। সেখানে তিনি সংস্কৃতিবান হয়ে উঠছেন, সেখানে তিনি শিক্ষা রাখছেন, চিকিৎসা, দাতব্য চিকিৎসাখানা খুলছেন, মানুষে মানুষে প্রেম হচ্ছে আসল বার্তা, যুদ্ধ। সম্রাট অশোকের দুটো ক্যারেক্টার, একটা আগে একটা পরে। তো আমি তো বলবো এটাও তো সংস্কৃতির ধারা। এই ধারা কিন্তু আমাদের, কারণ শ্রেষ্ঠ সম্রাট হিসেবে অশোককে আমরা মানি, কিন্তু এই মাঝখানে কুচ্ছটিকায় আবার কুচ্ছটিকা আসে, আবার কুচ্ছটিকা চলে যায়। এই সংস্কৃতিকে দাবিয়ে রাখার জন্য বারবার অনেক চেষ্টা হয়েছে, আজও হচ্ছে, আবার হবে। কিন্তু যে ভিত আছে, আসলে এটা তো মানুষের নিজস্ব অর্জিত বিষয়, মনন। এবং কি বলবো,
আমাদের আমাদের সভ্যতার মধ্যে প্রযুক্তি এবং এর কৌশলগত দিক ছাড়াও চেতনা বা চৈতন্য বলে তো একটা জিনিস আছে। সেই চৈতন্য যখন আমাদের মনে করায় যে তুমি কোন কাজটা করতে যাচ্ছ, কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা ভুল কোনটা সঠিক, তখন তোমাকে একটা পথ নির্দেশ করে দেবে, তুমি এই পথে যাবে না ওই পথে যাবে। যে পথটা তোমার মানবিক মনুষ্যর দিকে, মনুষ্যত্বের দিকে বিকাশ ঘটাবে, না তুমি অমনুষ্যত্বের দিকে চলে যাবে, তুমি তো জন্তু নও। তখন মানুষ কিন্তু তাকে গোছাতে আরম্ভ করে, সৌন্দর্য আসে, শিল্প, শিক্ষা, জ্ঞান। শিল্পের পরেই তোমার বিজ্ঞান আসবে, আমাদের জ্ঞানের সঙ্গে সঙ্গে বিজ্ঞান আসবে, বিজ্ঞানের সঙ্গে সঙ্গে শিল্প আসবে। এইগুলো যখন আসতে আরম্ভ করবে তখন তুমি আপনা আপনি সংস্কৃতিতে নিমজ্জিত হবে, আমাদের সমাজ তখন আস্তে আস্তে সুন্দর হতে আরম্ভ করবে। এবার জ্ঞান সম্পর্কে যদি তখন তার, ধরো কোনো রাষ্ট্রপ্রধান, তার জ্ঞানের মধ্যে সমস্যা আছে অনেক, তো সেখানে সেই সমস্যা তৈরি হবে। কারণ আমরা দেখেছি তো, জার্মান, যদি হিটলারের কথা বলি, আমি উপমা দিচ্ছি, কি এখনো নেই, আশপাশে অনেক কিছুই আছে। এবারে জ্ঞানে যদি সমস্যা থাকে, সে কি চাইবে? সে চাইবে আমার আমি পৃথিবী দখল করব যুদ্ধ করে। তার জন্য কি হবে? ম্যাসাকার হবে, ছাড়খার হবে, কিন্তু আবার সভ্যতা গড়ে উঠবে। তাকে সেভাবে মানুষ মনে হিরোশিমা রাখবে। নাগাসাকি বোমা বর্ষণ করে দিয়ে গেল, মানুষ তাকে সেভাবে মনে রাখবে, মানুষ সেই রকম ভাবে সেভাবে মনে রাখবে। হিরোশিমা নাগাসাকি দেখো, লিটল বয় আর ফ্যাটম্যান দুটো দুদিকে ফাটিয়ে দিয়ে সভ্যতাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা হলো, কিন্তু তারা আবার গুছিয়ে উঠলো এবং এক একটা নিদর্শন সৃষ্টি করে রয়েছে পৃথিবীর বুকে। বোধহয় একটু তোমার নিজের জীবনের দিকে যাই। বাবা তো আবৃত্তি করতেন, বড় আবৃত্তিকার ছিলেন। উনি আবৃত্তি করতেন, নাটক করতেন। ছোটবেলাটা কি বাবাকে দেখেই? হ্যাঁ, নাটক লেখা, নাটক করা, এই ছিল আসলে। আমি কেন তো আমার তখন মনে আছে 4 বছর বয়স হবে, 4 বছর জাস্ট, দেশবন্ধু ভবনে আবৃত্তি প্রতিযোগিতা হবে, তো প্রতিযোগিতায় গেছি, আমাকে নাম দিয়ে দিয়েছে, এই কবিতাটা তৈরি করানো হচ্ছে। কবিতাটা ছিল পুরনো ধাঁধা, সুকান্ত ভট্টাচার্য। হ্যাঁ, তো পুরনো ধাঁধা তৈরি করতে গিয়ে কবিতা বলে, বাবা বলে, কাকুরা বলেন। সেই সময় আবৃত্তি প্রতিযোগিতা মানে একটা উৎসব, এবং শুধু তা না, ধরো 4 জন প্রতিযোগী, 4 জনই, বাবা আছেন, সলিল মুখার্জি কাকু আছেন, দীপক দেব রয়েছেন, আরো 1-2 জন এসছেন, এখন মনে নেই নামগুলো। তো তারা একসাথে বসে ওই প্রতিযোগিতার আবৃত্তি তৈরি হচ্ছে, কিন্তু যে যার মতো বলছেন, উনি ওনারটা শুনছেন, উনি ওনারটা শুনছেন, একসঙ্গে তৈরি হচ্ছে, আমার মুখস্থ হয়ে যাচ্ছে। আমি এই ঝড়ের খেয়ার মতো কবিতা ওই শুনে শুনে মুখস্থ করেছি, ওই রকম ভাবে ছোটবেলায় আমার মুখস্থ হয়ে গেছে। কিন্তু এইটা যখন চলছে, ওরকম নাম দিয়ে দিয়েছে, কিন্তু স্টেজে উঠে বলা, পাড়াতে তো একটা চৌকি পেতে পেতে দাঁড় করিয়ে তো খালি গলায় বলে দিতাম। এবার ওখানে টেবিল টেনিস রুমে 3টে বড় বড় পাকা ফাঁকা মাথা বসে আছে, তার মধ্যে একজন আরতিক মানুষ, এবারে ওখানে দাঁড় করিয়ে দিয়েছে, গিয়ে এরকম টিংটিকে ছিলাম, ওই সামনেটাতে দাঁড় করিয়ে দিল, আমার বুকের ভেতর যেন খুলে বেরিয়ে আসছে, এরকম একটা অবস্থা। তো বললাম, খুব মিহি গলায়, গলা মানে বন্ধ হয়ে আসছে, এরকম একটা অবস্থা। 4 বছর বয়স, 4 বছর বয়স, তার মধ্যে আগে কখনো বলিনি। বললাম, বলে টলে এসে চুপ করে বসে ধারাস্তার সুজি, জল টল খেয়ে, বাবা নেই সে তখন ওখানে, আমাকে বসিয়ে দিয়ে বাইরে চলে গেছে, জানেন থাকলে হয়তো পুরস্কার ঘোষণা টোষণা হয়েছে, বাবাই খবর নিয়েছে, পুরস্কার দেওয়ার দিন 3rd প্রাইজ পেলাম, প্রথম জীবনে। ফার্স্ট কে মনে আছে এখন? না, মনে নেই, প্রথম হয়েছে, সেকেন্ড হয়েছে, আমার মনে নেই। 3rd প্রাইজ নিয়ে আমি একটা সুকান্ত ভট্টাচার্যের মিঠে করা, তখন তো বই দেওয়া হতো, এখন যেমন স্মারক টারক। হ্যাঁ, না বই, মিঠে করা, এবং তার সঙ্গে দিয়েছে
ওই হরতাল বলে একটা সুকান্তের কাব্য, এই দুটো বই বুকে করে আমি ঘুমোতাম। যখন হচ্ছে আমি পড়ছি, আমাদের তো বাংলা পড়া, আমরা তো বাংলা পড়তে শিখে গেছি, লিখতে শিখে গেছি, পড়তাম, করতাম। এইবার শুধু একটা কথা বলেছিল আমার মনে আছে, এই যে শুরু করেছো এটা কিন্তু থামাবে না, যত যাই হোক না কেন। তোমার জীবনে অনেক উত্থান পতন আসবে, তখন যেমন বলেছেন কি, শোনো যেমন ভাবে এইটা করেছো এটাকে করে যাবে, এটাকে থামাবে না। আমি থামাইনি এখনো পর্যন্ত, কিন্তু আমার সমসাময়িক অনেক থেমে গেছে, তারা নেই, মানে করে না। হ্যাঁ, আমি থামাইনি, আমি চলে যাচ্ছি। আর আমি এর মধ্যে থেকে আলাদা রস পাই। আমি যখন পড়তে থাকি আমার মনে হয় যেন আমাকে বাঁচিয়ে রাখছে ওইটা আমার। কখনো মনে হয় না যে এই কবিতার পিছনে না দৌড়ে যদি অর্থ ইনকামের পিছনে দৌড়াতাম, তাহলে তোমার থেকে সংস্কৃতি আর কেউ বেশি বুঝতো না? এখন যাদের বেশি অর্থ হয়ে গেছে তারা তো বেশি সংস্কৃতি বোঝে। ওই একটু আগে যে বললাম তোমাকে, বই পড়া আর বই না পড়া, শিক্ষা এবং ওইভাবে শিক্ষিত না হয়ে ওঠা, হ্যাঁ, বই পড়ার শিক্ষা বা তার মধ্যে থেকে যে রসদটা নেওয়া সেটা না হয়ে ওঠা, এটা আসলে অর্থের জন্য একটা প্রয়োজন আছে, অর্থের প্রয়োজন আছে জীবনযাত্রা চালানোর জন্য, অর্থের প্রয়োজন আছে। এবং প্রয়োজনে বেশি অর্থ হয়ে গেলে সংস্কৃতিটা বেশি বোঝে। প্রয়োজনের বেশি অর্থ হয়ে গেলে তখন কি হয়, তখন প্রথম বোঝে সংস্কৃতি। এটা জানি না, এটা হয়তো কোনো তাদের কাছে বৈজ্ঞানিক ধারণা কিছু ধারা আছে, যেটা হয় কি যে আমি একদিকে তো সেফ, এবার আমি সংস্কৃতির নামি, এবার আমি সংস্কৃতিটার মধ্যে ঢুকি, তাতে কি হবে আমার পরিচিতিটা বাড়বে, প্রচারটা বাড়বে। আরেকটা কি, মানে খুব আমরা বলছি যে সব থেকে সহজ, দেখো এমনিতেই কিন্তু আমাকে অনেকে পছন্দ করে না, তারপরে এইসব কথা বলছি। আমি তো বলছি গৌতম দা, সব থেকে সহজ তো আবৃত্তি করা। এটা যারা ভাবেন তারা শিখতে হয় না, স্বর্গে বাস করছেন। গান শিখতে হয়, নাচ শিখতে হয়। এটা যারা ভাবেন তারা মূর্খের স্বর্গে বাস করছেন, আমি একদম পরিষ্কার বলছি। এটা তো সমাজের সঙ্গে যুক্ত, না শিখে আবৃত্তি করা, না শিখে আবৃত্তি, এটা কিন্তু ওই হয় না অসামাজিক, ব্যাপারটা এরকম হয় না প্রথমে, ওই রকম দাঁড়িয়ে। আসলে আগে আমি যদি জিজ্ঞাসা করি, এখন জনে জনে জিজ্ঞাসা করি যারা আবৃত্তি করেন, আচ্ছা বলুন তো কোনটা কবিতা আর কোনটা ছড়া? এত লেখা হয়, এত ছাপা হয়, কোনটা কবিতা কোনটা ছড়া সেই বোধটা নেই তো। যিনি লিখছেন তারও নেই, যিনি বলছেন তারও নেই। এটা তাকে জানতে হবে, কারণ কি বলছি সেটা তাকে জানতে হবে। এবার তিনি কি লিখেছেন, তিনি কেন লিখেছেন, তার কোথা থেকে এর উৎপত্তি হলো লেখাটার, এই ভাব ব্যঞ্জনা এগুলো না এলে, না জানলে, আপনি একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বলে দিলাম, ইনস্ট্যান্টলি কবিতা পড়ে দিচ্ছি, না না। আর কবিতা পড়া, কবিতা আবৃত্তি করা, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমি তো পড়লাম, আমি তো আবৃত্তি করলাম। প্রথমটা আবৃত্তি করলে, প্রথমটা আবৃত্তি করলাম। ঘটনা এটা, আবৃত্তি বলে একটা শব্দ আছে, অভিধানগত শব্দ, আবৃত্তি, এটা হচ্ছে দেখে আকর্ষণীয় ভাবে বলা, আর আবৃত্তি স্মৃতি থেকে বলা, স্মৃতি থেকে আকর্ষণীয় ভাবে উপস্থাপনা। খুব সুন্দর। তাহলে যারা আবৃত্তি করে, না শিখে যারা কবিতা বলে, তারা তো সমাজ, শোনো একটা জিনিস হয় কি, ওই যে বললাম কবিতা বলে কি পদ্য বলে, এটা বিচার্য বিষয়। তাৎক্ষণিক একটা বিষয় লিখিত হয়েছে, তার চিন্তার মধ্যে সেই গভীরতা নেই যিনি লিখছেন। একটা কিছু লিখেছেন, তার মধ্যে একটা ছবি আছে, বেশিরভাগই এই ছবিটা প্রকাশ করার জন্য এই নাটকীয় একটা উপস্থাপনা হয়।
নাটকটা করতে পারলে হাত পা নেড়ে মুখ বিকৃত করে গলা বিকৃত করে বলা হলো, কিন্তু আবৃত্তির একটা নিজস্ব স্বর আছে, এটা ধ্বনির শিল্প। একে ধ্বনিকে প্রাণময় করতে হবে, ধ্বনিকে শিল্পমণ্ডিত করতে হবে। যারা গান শেখেন তাদের রেওয়াজ করতে হয় না, ওই সুরের রেওয়াজ করতে হয়, স্বরের রেওয়াজ করতে হয়। তো আবৃত্তিতে ওই রকম স্বরের রেওয়াজ করতে হয়, তার সুরের রেওয়াজ করতে হয়। আবৃত্তির মতো তো সুর আছে, নিশ্চয়ই। সেটাই তো বুঝতে হবে। নিশ্চয়ই, তার রস, তার সুর, সব তো কবিতার অবস্থান বুঝে, অভিব্যক্তি বুঝে প্রকাশ করতে হবে। অবশ্যই। এবার আমি যে সবটা পারি এমন নয়, কিন্তু আমি চেষ্টা করি, আমি এখনো বলছি আমি কিন্তু চেষ্টা করি। আমার মধ্যে যে খোঁজার এবং পড়ার চেষ্টাটা আছে, আমি ভাবার চেষ্টাটা করি। আর অনেকের শুনি, যার পারি তারই শুনি। এবার শুনে তার কাছ থেকে যেটা ভালো লাগলো সেটা আমি নিই। এবার সেটা তার ওটা আবৃত্তি হয়নি, কিন্তু তার মধ্যে একটা জায়গা হয়তো একটু ভালো বেরিয়ে গেছে, একটা শব্দ বা একটা লাইন, হ্যাঁ, কি একটা স্তবকই খুব সুন্দর উপস্থাপন হলো, একদম মানে স্বচ্ছ হয়ে গেল আমার কাছে, আমি সঙ্গে সঙ্গে এটাকে গ্রহণ করলাম। কিন্তু এবার সবাইকেই আমি বলবো সবাই আবৃত্তিকার, কিন্তু কেউই আবৃত্তিকার নয়, কেউ কেউ আবৃত্তিকার, সবাই আবৃত্তিকার নয়। আলোচনা খুব সুন্দর জমে উঠেছে, সমাজ এবং সংস্কৃতি এক্সপ্রেস। আজ আমার সঙ্গে গৌতম চক্রবর্তী, স্বনামধন্য আবৃত্তি শিল্পী। গৌতম দা, সমাজ তো মানুষ তৈরি করে, আর মানুষ সংস্কৃতি নিয়ে বেঁচে থাকে, কি হ্যাঁ, বলবে? দেখো, আগে আমার মনে হয় নিজেকে চেনাটা খুব জরুরি। আমি একটু আগে বলছিলাম না যে আমাদের জীবন এবং আমি এবং আমার সঙ্গে যুক্ত, অর্থাৎ ব্যক্তি আর ব্যক্তির সঙ্গে সমাজ। শুধু সমাজ যুক্ত করলে তো এই ব্রহ্মাণ্ড, কবিতার মধ্যে দিয়ে যদি আসি আমি একটু ব্রহ্মাণ্ড, তো তাহলে রবীন্দ্রনাথ পৃথিবী কবিতা লিখেছেন, আজ আমার প্রণতি গ্রহণ করো পৃথিবী, শেষ নমস্কারে দিনাবসানের বেদিতলে। মহাবীর্যবতী তুমি বীরভোগ্যা, বিপরীত তুমি ললিতে কঠোরে, মিশ্রিত তোমার প্রকৃতি পুরুষে নারীতে, মানুষের জীবন দোলায়িত করো তুমি। তো এই যে তিনি লিখছেন, রবীন্দ্রনাথের মতো মানুষ, তিনি আমিকে কিভাবে উপলব্ধি করেছেন, এই উপলব্ধিটা চলে আসছে আমাদের এই সংস্কৃতির মধ্যে, শিল্পের মধ্যে, বৈজ্ঞানিক ধারণার মধ্যে। তিনি প্রকাশ করছেন আমি কবিতাকে, আমার চেতনা, সবকিছু চেতনায়। তাহলে এই চেতনা দেখো হ্যাঁ, কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে। পণ্ডিত বলছেন, বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর, চতুর হাসি তার, মৃত্যুদূতের মতো গুঁড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে, মর্তলোকে মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাতের জমা খরচ, মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস, শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো, বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে কত দূর নিয়ে যাচ্ছেন, এ বাণী ধ্বনিত হবে না কোনোখানেই, তুমি সুন্দর আমি ভালোবাসি। এই শব্দ দুটো, ওই চেতনা উপলব্ধি, এই চেতনা এবং উপলব্ধি, ওই বই পড়া এবং বই না পড়া, এই শিক্ষা গ্রহণ, জ্ঞান অর্জন না এবং হ্যাঁ,
তো সমাজকে ভালো করতে গেলে শিক্ষা চাই, একদম 100 ভাগ কোনো না কোনো ভাবে প্রত্যেককে সংস্কার। শিক্ষা তোমাকে সংস্কার থেকে দূরে রেখে দেবে, তোমার প্রয়োজন অনুযায়ী সংস্কার তুমি রাখবে, তোমার কখনোই তোমাকে করবে না। যে শিক্ষা কিনতে পাওয়া যায় সেই শিক্ষার তো সেই শিক্ষার তো আমি কথা বলছি না, আমি যে চেতনা, চেতনায় পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে এই উঠলো শিক্ষাটা আলো। চাইছে আলো, এই আলোর শিক্ষা চাই। এটাই তো আমাদের সংস্কৃতি, এটা হওয়া উচিত আমাদের। কারণ আমাদের তো হানাহানির শিক্ষা নয়, ভারতবর্ষ তো সেই শিক্ষায় শিক্ষিত হওয়ার কথা নয়। আমরা গান করি আকাশ ভরা সূর্য তারা। রবীন্দ্রনাথ কিভাবে এটা লিখেছেন, মানে উনি স্বীকার করেছেন যে প্রকৃতি আমাদের কি দিয়েছে। হ্যাঁ, তো এই গানের মধ্যে থেকে তিনি যে মেসেজ দিয়েছেন, এটা যদি কেউ আমরা এই অনুসরণ করি বিশ্বভরা প্রাণ, তাহলে সমাজ আরো সুন্দর হবে যদি এটা অনুসরণ করি। সমাজ সুন্দর হবে না? আমাদের বিশ্বভরা প্রাণ, প্রাণকে তুমি কোথায় নেই, সমস্ত জায়গাতেই প্রাণ। তিনি বিশ্বভরা শিব বলতে পারতেন। শিব কি, শিব দেবতা, তাকে জল ঢালো, পুজো করো, তো চলছে। এটা ভারতীয় ঐতিহ্য এবং সংস্কৃতির মধ্যে আছে, সংস্কৃতির মধ্যে আছে। শিব কি, শিব সব, যা কিছুই তাই। শিবের অর্থ তাই, শিবের অর্থই তাই, যা কিছু তাই, যা কিছু। তো উনি প্রাণ, সবেতেই প্রাণ। যা আমি প্রাণ এবার কি, একটা সামনে একটা জড়বস্তু, এর প্রাণ নেই, কিন্তু আমার চোখ যখন ওটাকে দেখবে, এর যে কাজ, সেই কাজটা তো আমাকে বুঝিয়ে দেবে যে এর প্রাণটা কোথায় আছে। প্রত্যেকটা বস্তুর মূল্য আছে, জগতের সবকিছু জিনিসের মূল্য আছে, কিন্তু তাকে ওই চেতনা দিয়ে ভাবতে হবে, তার দৃষ্টি এবং অভিব্যক্তিতে ভাবতে হবে। আমি আবার আধ্যাত্মিক আলোচনায় গুরু বলে আমাকে কেউ ভাববেন না যেন, আমি সমস্ত মধ্যে নেই, কারণ আমি ওই বিশ্বাসী নই। আমি যাই জাগতিক যা কিছুই দেখি, তার মধ্যে আমার পৃথিবীকেও মনে হয় যেন তার কবিত্ব ভাবনা, বা ব্রহ্মাণ্ড একটা কবিত্বের সূত্র নিয়ে সবকিছুর জন্ম দিয়েছে বলে আমি মনে করি। আমার যা মনে হয় যে তারও মধ্যে একটা কবিত্ব সত্তা আছে, না হলে এত সুন্দর একটা প্রকৃতি, এত সুন্দর আকাশ, কখনো কখনো মেঘে ঢাকা, কখনো কখনো সূর্য কিরণে সম্ভূত, কখনো কখনো সমুদ্রের উচ্ছ্বাস, কখনো কখনো স্তিমিত, এত কিছু মডুলেশন পাওয়া যায় না। এই খুব সুন্দর একটা কথা পড়ছিলাম যে মায়ের ঋণ যেমন শোধ করতে পারে না, ঝরা পাতা কি বসন্তের ঋণ শোধ করতে পারবে? এই যে তোমার কথা পেলাম যে একদম এই যে তুমি দৃষ্টি, তোমার যে চেতনায় এই যে উপলব্ধিটা এসছে, এইটাই তো বড় কথা। যিনি লিখেছেন তিনি অনেক বিষয় ভাবনার মধ্যে থেকে একটা ছোট্ট কথা লিখেছেন, ঝরা পাতা বসন্তের ঋণ কি সহ্য করতে পারবে? হ্যাঁ, বসন্ত আসছে বলেই না সেই ঝরছে, নতুন গজাচ্ছে। এই চেতনার রঙে, চেতনার রঙেই উদ্ভাসিত সবকিছু, সমস্ত কিছুই তাই। ওদের একটা কবিতা শুনি, তারপর আবার আলোচনায় আসবো, সময় শেষের দিকে যাচ্ছে। হ্যাঁ, দেখো, আমি এইগুলো নিয়ে ভাবতে ভাবতে একটা জিনিস ভাবছিলাম যে আমরা সমাজকে আমাদের ভূখণ্ডকে আমরা দায়িত্ব দিই, তো কারোর না কারোর হাতে পরিচালনার দায়িত্ব তো দিই, আমরাই দিই। এবং সেই দায়িত্ব তিনি স্বতঃস্ফূর্তভাবে যদি পালন করেন, তাহলে সেখানে আমাদের সমাজের চলার পথটা খুব মসৃণ হয়। না হলে কণ্টকাকীর্ণ। বর্তমান অবস্থার আমি যদি দেখতে থাকি, বা আরো পুরনো দিনের কিছু অবস্থা যা আমাদের জ্ঞানকে নাড়া দিয়ে যায়, সেই ধরনের কোন অবস্থা। ধরো একটা কবিতা যেটা ভাবছি, একজন চটকলের শ্রমিক, সে তার চটকল বন্ধ হয়ে গেছে, তার স্ত্রী এবং সন্তান নিয়ে সে একটি বাচ্চাকে নিয়ে সে থাকে, কিন্তু যদি পর্যাপ্ত দিন আহার না মেলে, পর্যায়ক্রমে তার আহার নেই, তখন তো সে কি হবে? তার
স্ত্রীর মুখে, সন্তানের মুখে আহার দিতে পারছে না, নিজেও পাচ্ছে না, কোনো চতুর্দিক থেকে সে ঘিরে গেছে অনাহার দারিদ্রতায়, তাহলে তার কি হবে? এই অবস্থাটা আমাদের নাগরিক জীবনের মানে একটা অবস্থা তৈরি হয়েছিল, হয়তো খুঁজলে কোথাও কোথাও পাওয়া যাবে। সুভাষ মুখোপাধ্যায় সেই সময় লিখছেন, পাগল বাবর আলীর চোখের মতো আকাশ, তার নিচে চিষ্টিশান পেরোনো মিছিলে বারবার পিছিয়ে পড়ে বাবর আলীর মেয়ে সালেমান খুঁজছে তার মাকে। এ কলকাতা শহরে অলি গলির গোলক ধাঁধায় কোথায় লুকিয়ে তুমি সালেমানের মা? বাবর আলীর চোখের মতো এলো মেলো এ আকাশের নিচে কোথায় বেঁধেছ ঘর তুমি? কোথায় সালেমানের মা? বাবর আলীর চোখের মতো এলো মেলো এ আকাশের নিচে কোথায় বেঁধেছ ঘর তুমি? কোথায় সালেমানের মা? কেন তুমি দেখো জায়গাটা কোথায়, তার মা কিন্তু সালেমানের মা চলে গেছে, সে অন্য কারোর হাত ধরে চলে গেছে। অনেক ভাবে এটাকে বিশ্লেষণ করা যায়। হ্যাঁ, সে চলে গেছে, তাহলে তার মেয়ে কি করছে? তাকে খুঁজে বেড়াচ্ছে 5 স্টেশন পেরোনো মিছিলে। আবার এরকম একটা ছবি আছে, কেন এলো না? সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে, রাস্তায় আলো জ্বলছে অনেকক্ষণ, এখনো বাবা কেন এলো না? মা বলে গেল মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে, পুজোর যা কেনাকাটা এই বেলা সেরে ফেলতে হবে, বলে গেল সেই, এখনো মানুষটা এখনো কেন এলো না? কড়ার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে, ফ্যান গালতে গিয়ে পাটা পুড়ে গেল। দরজার দিকে মুখ করে ছেলেটা বই নিয়ে বসলো মাদুরে, সামনে ইতিহাসের পাতা খোলা, ঘড়িতে টিক টিক শব্দ, কলে জল পড়ছে। ও বাড়ির পাঁচিলটা থেকে লাফিয়ে নামলো একটা গোফলা বেড়াল, বাপের আদরে মাথা খাওয়া ছেলের মতো হিজিবিজি অক্ষরগুলো একগুঁয়ে অবাধ্য, যতক্ষণ পুজোর জামা কেনা না হচ্ছে নড়বে না। এখনো বাবা কেন এলো না? মা রান্না কোনকালে শেষ, গা ধোয়া সারা, এখন মা বুনতে বসে ঘর ভুল করছে। খুট করে একটা শব্দ, ছিটকিনি খোলার। কে? মা আমি, খোকা। গলির দরজায় ছেলেটা দাঁড়িয়ে, এখন রেডিওয় খবর বলছে। মানুষটা এখনো কেন এলো না? একটু এগিয়ে দেখবো বলে ছেলেটা রাস্তায় পা দিল, মোড়ে ভিড়, একটা কালো গাড়ি আর খুব বাজি ফুটছে। কিসের পুজো আজ? ছেলেটা দেখে আসতে গেল। তারপর অনেক রাত্রিরে বারুদের গন্ধ ভরা রাস্তা দিয়ে অনেক গলি গলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো, ছেলে এলো না। এখানে আমি ওই মেয়েটার সঙ্গে তুলনা করছি, পাগল বাবর আলীর মেয়েটা সালেমান, সে তার মাকে খুঁজছে, তার ভবিষ্যৎটা কোথায় গেল? এখানে এই ছেলেটা সে কি ভুল করেছিল? এটা তো আমাদের সামাজিক অবক্ষয়ের একটা দিক। এখানে সংস্কৃতি, ওই গুলিবন্দুকের সংস্কৃতি দিয়ে তো সমাজ চলবে না। আমি সেটাই বলতে চাইছি, এটা কিন্তু এখনো চলছে না তা নয়, আমাদের এগুলোতে অশ্রুপাত করায়, মন খারাপ হয়ে যায়, অশ্রুপাত করায়। যেতে যেতে মন খারাপ হয়ে গেল। সব সন্তান ভালো থাকুক, সবাই ভালো থাকি আমরা, অবশ্যই একদম একসঙ্গে সবাই সাংস্কৃতিক চেতনা নিয়ে সবাই থাকবো। এক্সপ্রেস নিউজ আমাদের সঙ্গে থাকুক, আমরা এইভাবেই আবার বসবো, আবার আড্ডা দেব। আপনাদের ভালো লাগলে আমাদের ভালো লাগবে। যদি কোনো সমালোচনা থাকে নিশ্চয়ই তারা যেন করেন, নিশ্চয়ই জানান, অবশ্যই আমাদের কথা। আমাদের এই অনুষ্ঠান ইউটিউবে দেওয়া হবে, ইউটিউবে দেখবেন, ভালো মন্দ জানাবেন, তাহলে আমরা আরো ভালোভাবে এগিয়ে আসতে। নিশ্চয়ই এই বিষয়টার মধ্যে কিন্তু আমি কোনো বাধ্যবাধকতা রাখলাম না, আমি একদম খোলাখুলি আলোচনা করি। একদম শেষ, অনেক ধন্যবাদ দাদা। আপনারা দেখছেন সমাজ ও সংস্কৃতি এক্সপ্রেস। আবার আগামী বুধবার বিকেল 4টায় দেখা হবে। খুব ভালো থাকবেন আর দেখতে থাকবেন এক্সপ্রেস নিউজ।
এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।